2007-এর, এটা 2007-এর আগস্টের ঘটনা। আচ্ছা। আমরা নতুন বিয়ে করেছি, তো একদম মানে আলাদা একটা সংসার, আলাদা একটা জায়গা। তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে। তো আমরা একটা বাসা নেই, বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা, সেটা আমাদের বাসাটা ছিল একটা 7তলা বাড়ির ছাদে। ওকে, ওটা বেডরুমের একটা বাসা, পাশেই কিচেন। তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে, তো ওটার 4-5টা ঘোরানো স্পেস, এরকম একটা বাসা। দেন বাসাটাতে ওঠার পর 4-5 দিন পরে আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম, যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে। ওকে। তো ফার্স্ট যেটা হলো, একদম শুরুর দিকে এরকম 4-5 দিন পর হঠাৎ হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে কোনো। আচ্ছা। কোনো একটা সাউন্ড হচ্ছে। তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে, কখনো কখনো আস্তে, আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে, কখনো মনে হতো নিচে হচ্ছে। তো একটা পর্যায়ে ওটা অতটা গুরুত্ব দিইনি, যে হতেই পারে, এরকম হতেই পারে। তো এরপরে মোটামুটি ওখানে থাকার প্রায় 15-20 দিন পরে একটা ঘটনা বলি, যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম। তো ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমরা সাধারণত একটু দেরি করেই ঘুমাই। তো ওই দিন রাতে বোধহয় 1টার দিকে ঘুমোতে গেছে, আমি ঘুমিয়ে গেছি। তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত 2:30টার দিকে ও আমাকে দেখলাম খেলতেছে দিয়ে, যে উঠো উঠো, কিছু একটা প্রবলেম। তো আমি উঠে বসছি যে কি ব্যাপার। তো বলতেছে যে কিছু একটা শব্দ করতেছে, একটু খেয়াল করে শোনো। তো আমি খুব খেয়াল করে শুনতেছি এখন যে হ্যাঁ, ছাদে খুব শব্দ হচ্ছে। যেহেতু আমাদের একদম ছাদের পাশেই, জানালা খুললেই ছাদ। মানে আপনাদের ছাদে না, মানে আপনাদের সামনে যে খোলা যে অংশটুকু, সেখান থেকে সাউন্ড আসছে। ওকে। তো খুব শব্দ হচ্ছে, মানে শব্দটা এরকম যে একবারে মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে। তো ওটা বাড়িওয়ালা বা কারো। তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোন একটা সাউন্ড, যে বাতাসে এটা করছে। তো আমি জানালার পাশে যে দেখলাম যে না, ওরকম কিছু না, ওটা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে, আবার আসছে। দেন আমি মানে খুব ভয় পাইছি, সোজা কথা। কারণ তখন আমার আরো 4-5 বছর আগের কথা, তো খুব ভয় পাইছি। তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো পড়তেছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপরে যেটা হলো যে আমি মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বিভৎস সব শব্দ, মনে হচ্ছে যেন একদম মানে বাড়ি ঘর উড়াই নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপরে যখন ফজরের আজানের কিছুক্ষণ পরে, তো আমরা পাশাপাশি একজন ভাবি ছিল। আমি ভাবিকে ফোন করলাম, ফোন করে বললাম যে ভাবি বের হইয়েন না, এখানে একটা প্রবলেম হচ্ছে। তো ভাবি বললো যে আমিও শুনতেছি, আপনারাও বের হইয়েন না, আমি তো খুব ভয় পাইতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি জাস্ট বের হইয়েন না। তো রাতটা গেল, সকালবেলা ঠিক ফজরের আজানের পরপর, তো ওই সময়টা আমরা বেরোলাম, আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম। তো বেরোয় যেটা দেখতেছি যে ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা কিছু, মানে কোনো কিছু একটা কাটলে, মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না, এরকম ছিটানো রক্ত পুরা ছাদের মধ্যে। আর পিছনের দিকে একটা জায়গা। তো ওই জায়গাটায় মানে আমার আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে কেমন লাগছে, মনে পড়ে আমার আসলে ওরকম লাগছে। যে তারপর আমি ওই পিছনের দিকটা, ওকে আমি বললাম যে এখানে যেহেতু এরকম অবস্থা, তো আমার মনে হয় পিছনের দিকটা যাওয়া উচিত। আর একটা কথা আগেই বলি, যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল, কেউ উঠতে পারবে না, মানে ছাদে যেতে পারবে না, মানে পেছন সামনে ছাদে কেউই যেতে পারবে না। শুধু আমরা থাকি, একমাত্র আমরা যাব, বিকজ আমাদের কাপড় নাড়ায় অনেক ধরনের প্রয়োজন থাকে, আমরাই যেতে পারবো, অন্য কেউ না। তো যেটা হলো যে ওকে আমি বললাম, বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল। তো পিছনের দিকটায় যে ও ডাকছে, ডাকার পরে আমরা যে দেখলাম যে মনে হয় যে 4-5 বছরের একটা বাচ্চা, সে হেঁটে গেছে, বাট এক পায়ে। 4-5 বছরের একটা বাচ্চা হেঁটে গেছে, এক পায়ে, মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে, এবং তার পায়ের ছাপটা খুব ছোট ছোট,
দেখে মনে হয় যে 4-5 বছরের কোনো বাচ্চা। তো দেখি তো স্বভাবতই আমরা স্বাভাবিক, মানে ওই সময় ভয় একটা ব্যাপার। আর ধুলার মধ্যে এটা কি আপনারা দুজনই দেখেছিলেন? আমরা দুজন নাই, এবং আমাদের একটা ভাবি ছিল পাশে, সেও দেখেছে। আমরা সবাই তো মোটামুটি ভীষণ একটা ভয় পাইছি। আর ও যেহেতু সাথে ছিল, ওর এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করতে পারবে যে আরো মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল, মানে বিভৎস সব অবস্থা। এরপরে একটা ঘটনা ওই বাসায়, যেটা হলো যে ও একদিন শাওয়ার নিতে গেছিল, মানে আপনার হাজবেন্ড, আমরা তার কাছে পরে আসবো, তো ও শাওয়ার নিতে গেছে। তো শাওয়ার নিতে গেছে, তো আমাদের বাথরুমটা ছিল এরকম যে বাথরুমের ওই পাশে আর কিছু নেই, দেয়ালটাই শেষ, তো তার ভেন্টিলেটর উপরে। তো ও শাওয়ার নিচ্ছে, ও আমাকে ভেতরে এসে আমাকে বলতেছে যে তুমি আমার হাত ধরে টান দিছো। শাওয়ার নিয়ে ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম কোথায়? বলে হ্যাঁ তুমি ভেন্টিলেটর দিয়ে আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম যে ভেন্টিলেটর দিয়ে কিভাবে দিব, যেহেতু একটা 7তলা বাসা, ওটার ওপাশে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, বিকজ ওখানে কিছু নেই, দাঁড়ানোর মতো বা এরকম কিছু নেই, কোনো জায়গা নেই। তো ওর মানে আমি ওকে দেখে বুঝতেছি যে কিছু একটা হয়েছে। তো ওকে পরে বললো যে কেউ একজন আমার হাত ধরে টান দিচ্ছে, তখন আমি শাওয়ার নিচ্ছিলাম। তো এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে, অনেক ঘটনা। যেমন এমন হয়েছে যে ঘুমায় আসছি, দরজার সিটকিনি বন্ধ করে উঠে দেখি দরজা খোলা। এটা ওই বাসাতেই। তারপরে বাড়িটা ছাড়ছিলেন না কেন তখনও? আসলে ওই বাসাটা আমরা 6 মাসের মতো ছিলাম, মাত্র 6 মাস। এটা অনেক কম সময়। এই সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা। তো ওই কম সময়টা যে ছিলাম, এরপরে চেষ্টা করেছি যে ওই বাসা ছাড়ার। তো একটা সময় যেটা হলো যে আপনারা দেখবেন যে বাসা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়, একটা বাসা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া। তো ওই ছাড়তে যতটা সময় লেগেছে। তো আরেকটু বলি, যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি। আচ্ছা, এটা থেকেই গেছে। মানে অন্য বাসা যখন চেঞ্জ করে অন্য কোনো বাসায় গেলেন, তখনও কি? তখনও আমার সাথে প্রবলেম হচ্ছে, আমার সাথে এবং ওর সাথে। তো আমার মনে হয় যে আমার হাজবেন্ডের কাছে যদি এর পরবর্তী ঘটনাটা শুনে আবার আমার কাছে, সেটাই আমরা আরেকজন আছেন এবং তার কাছে আমার তার সাথে একটু ঘটনাটা আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমার জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তো এরকম মাথায় ছিল না যে আমি এরকম একটা ঘটনা ফেস করব। তো ঘটনাটা যেটা হয়েছে, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল। আচ্ছা, এটা এখনো আছে, এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান। তো ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, যেহেতু আমার আগে কখনো হয়নি। তো আলটিমেটলি যেরকম ও বললো যে আমাদের উপমা বললো, ছাদে ওঠার নিয়ম ছিল না, সম্পূর্ণ লক ছিল, কেউই উঠতো না ছাদে, আমরাও খুব একটা যেতাম না। রাতের বেলা যেটা হতো 5-6 দিন পর উঠার, 5-6 দিন পর যেটা ছাদের উপরে একটু শব্দ হতো, যেমন কেউ লাফাচ্ছে, এরকম ছিল। ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনেই দেখেছেন, এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি তিনিও দেখেছেন এই ঘটনা, এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে এরকম পায়ের ছাপ আপনারা দেখেছেন। কিন্তু ঘটনা ঘটেছিল একটা উপমার সাথে, যেটা আপনিও একজন উইটনেস, রাইট? মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন। সেদিন আমি বেসিক্যালি যেটা করি, আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল সেরে ফেলি। তো খুব সম্ভবত সেই বাসাটাতেই ইনফ্যাক্ট আমাদের রুম থেকে 20 গজ দূরে ফ্রেশ রুমটা আমাদের। ছাদের একটা, একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশে।
তো যেখানে ও বললো যে একটা ছোট ফ্রেন্স এর মতো ছিল, বড় মোটামুটি বড় হোল করার মতো। তো আমি গোসল করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে। আচ্ছা, ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ারটার ঠিক শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল, মোটামুটি বড়। তো যেটা হয়েছে আমার মনে হয়েছে, আমি ভাবছি উপমা মাইট বি ও ফান করছে। দেন আমি নর্মালি বের হয়ে গেছি, বের হয়ে যে আমি হাসতেছি ওর দিকে তাকায়। দেন আমি ওকে বলছি যে তুমি ধরছো, আমার হাত ধরছো। ও নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বলল যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি হাত ধরি নেই তোমার। আমার মনে হয় যে এইখানে যেরকম ঘটনা গুলো ঘটতেছে এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে। ওকে, হচ্ছে এই রমজানের মানে গত রমজানের রিসেন্ট একটা ঘটনা, যেটা হলো আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরে। তো ওখানে গেলাম, আমার শ্বশুরশাশুড়ি ইংল্যান্ডে যাবে, তো আমাদের দুজনকে রেখে যাবে বাসায়, এরকম একটা অবস্থা। তো থাকলাম। হঠাৎ করে একদিন রাতে মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে বিশেষ করে আমি আমরা যে রুমটাতে থাকতাম ওটা ফ্রেশ রুমে গেলে আমার কেন যেন খারাপ লাগতো। আচ্ছা, আমি কখনোই শাওয়ার নিতে গেলে আমার একটা অভ্যাস আছে যে আমি রাতে গোসলের আগে মানে ঘুমানোর আগে একবার শাওয়ার নিই। তো ওটার সময় আমি কখনোই মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো, মানে দরজার বাইরে আমি বসে রাখতাম যে না আমার ভয় লাগছে, এরকম একটা অবস্থা। তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি, রাতেবেলা মোটামুটি 3টার দিকে আমি একটু আগে বোধহয় শুয়েছিলাম, যে বই পড়তেছিলাম। তো 3টার দিকে আমার চোখ লেগে আসছে, একটু তন্দ্রা মতো। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আছে, মানে আমি ফিল করছি না আমি ও ছিল, তো আমার হাজবেন্ডও ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে। তো আমি চোখ খুলে তাকাইছি, তো তাকায় দেখি একটা লোক, আমার স্পষ্ট মনে আছে, বিলিভ মি, আমার মানে আমি একদম ঘুমেছিলাম না, একদমই আমি ঘুমেছিলাম না। আমি চোখ খুলে তাকাইছি, আমি দেখতেছিলাম ও শুয়ে আছে, আমি দেখতেছিলাম লোকটা বসে আছে, এবং সেই লোকটা আমাকে পুরো মানে কিভাবে যে সে আমার দিকে তাকাইছে, কিভাবে যে আমাকে ধরছে, মানে আমি এটা বুঝাতে পারবো না। সে আমাকে ধরলো, দুই হাতটা মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা, লোকটাকে আমার সোজা মনে হয়নি, কেমন যেন মনে হলো লোকটা উল্টা। সে কিভাবে আমার জাস্ট আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তাকে ছাড়াইতে পারতেছি না, আমার সমস্ত শরীর অবশ্যই আসতেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাকে বোবা ভূতে ধরছে, আমাকে বোবায় ধরছে। হ্যাঁ, আমরা যেটা বলি আমার বলছে আমাকে বোবায় ধরছে, আমি বুঝতেছি আমার বোবায় ধরছে। তো আমাকে যেটা করতে হবে, অন্য কাউকে টাচ করতে হবে। আমি যতদূর জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা ছেড়ে যায়, আমাকে অন্য কাউকে টাচ করতে হবে। তো আমি জাকিকে টাচ করবো। আমি অনেক চেষ্টা করতেছি, ও কিন্তু আমার একদম পাশেই শোয়া, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো, বাট আমি পারতেছি না। তো অনেকক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে আমি ওকে এইভাবে মানে মোটামুটি হাত ছুঁড়ে ওর গায়ে ফেলছি। তো ও ঘুম ভেঙে গেছে, ও ঘুম ভেঙে উঠে ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে, লোকটা শ্যাত করে নেমে খাটের ওইখানটায় বসে পড়ছে, এদিকটায় খাটের সাইডে একটা ফাঁকা জায়গা। আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে লোকটা শ্যাত করে ওইখানে বসে পড়লো। তো এরপরে আমার কাছে মানে এরপর আমার মনে হচ্ছে যে ঘরে কেউ আছে। এরপরে অংশটুকু আমি আমার কাছে শুনবো। জাকি, এরপরে কি হয়েছিল? আপনি যখন উঠলেন, ওঠার পর তারপর কি দেখলেন আপনি? আমাকে আমি ঘুম থেকে জেগে দেখি ও কাঁপতেছে খুব জোরে, আমার শরীর জার্ক হচ্ছিল, কারণ ও আমাকে ডাকতেছিল। অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ খুলতেছে না, এরকম অবস্থা। একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তুমি আমাকে বলো। তো ও শুধু দুটা কথা বলছে যে এই ঘরে কেউ আছে, এই ঘরে কেউ আছে, লোকটা খাটের নিচে গেছে। দেন আমি নিজেই তখন, ও যখন আমাকে বললো, পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। স্টিল শি ইজ ক্রাইং এন্ড মানে আপনি বলেন, মানে জাস্ট আপনি কি দেখলেন? আপনি তো সঙ্গে সঙ্গে আলো জ্বালাই দিয়েছিলেন। আমি যেটা হয়েছে, আমাদের ডিম লাইট জ্বালানো ছিল, বাট আমি তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই। জ্বালানোর পর আমি ওকে বলি যে
তুমি কি দেখেছো তুমি আবার রিপিট করো। সে আবার রিপিট করলো, এই ঘরে কেউ আছে, এবং লোকটা খাটের নিচে গেছে। তখন এখন আমি বলবো, তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না, এটা তো ঘুমে দেখছো, আসো উঠে দেখি খাটের নিচে কি। বাট বিলিভ, আমি হয়তো আমার মনে হয়েছে যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এত ভয়ে ছিলাম। দেন আমি ওকে অনেক কষ্টে নিচে ফ্লোরে নামলাম, নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম, বাথরুম দেখালাম, খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল ওটা দেখালাম, আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল ওটা দেখালাম, খাটে উঠালাম, পানি দিলাম। শি ওয়াজ স্টিল ক্রাইং, কাঁদতেছিল। আর কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে, আমার গলা জ্বলতেছে, আমার বুক ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি ওকে পানি দিলাম, মাথায় পানি দিলাম। দেন ও গলা যখন হাত দিয়ে ধরতেছে, দেন আমি ওর গলার দিকে তাকালাম। তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম, যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে 4-5টা প্যাচ দিই, তো ওটা যদি টাইট করা হয় নিশ্চয়ই দাগ বসবে লাল। ঠিক সেম দাগটা আমি নিজের চোখে, আমি নিজের হাত দিয়ে ধরে দেখছি। তাকে আমি বললাম, সেও বিশ্বাস করতেছিল না। সে মিররে তাকে দেখালাম, সেও দেখলো। দেন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা জাস্ট ফজরের আজান পর্যন্ত আমরা ওয়েট করেছি, কোনো কথাই বলতে পারিনি। এবং তিনি লিখেছেন, হাই আই এম ক্যাসপার নিসান ফ্রম ঢাকা, বাট আমার দাদুর বাসা চাঁপাইনবাবগঞ্জ, এবং সেখানে তার দাদু যে বাড়িটা তৈরি করেছিল, সেই বাড়িটা তৈরি করার আগে সেই জায়গায় একটা কালী পূজার মন্দির ছিল, এবং সেই মন্দিরে হিন্দুরা পাঠা বল দিত। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তারা মন্দিরটা ভেঙে ফেলে এবং সেখানে তাদের বাড়িটা তৈরি হয়। এবং বাড়িতে আসার কিছুদিন পরই তারা শোনে যে তাদের কাছে যে মন্দির সেল করেছিল, মন্দিরের ওই জায়গাটা, মানে ওই জায়গাটা যে সেল করেছিল সে মারা গেছে। এবং এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ওই বাসাটা নিয়ে হয়। তার নানা ধরনের প্রবলেম হতে থাকে। এবং তিনি যেটা বলছেন যে তার এক খালা তার কাজের মেয়ে স্বপ্ন দেখে যে অনেকগুলো সাদা শাড়ি পরা মেয়ে, মাথায় সিঁদুর দেয়া, এবং তাদের সামনে একটা বয়স্ক বুড়ো লোক, এরকম মানে অনেক অদ্ভুত টাইপের স্বপ্ন দেখতে থাকে এবং সে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। এরপরে দেখা যায় যে তাদের বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়িতে কোনো কাক বসে না, কোনো প্রাণী বসে না। আশেপাশে সব জায়গাতে হয়তো পাখি, কাক এ সমস্ত আছে, তাদের বাসায় এই ধরনের কোনো প্রাণী বা পাখি কিছুই বসে না। এবং দেখা যায় তাদের একটা সিনেমা হল ছিল, এবং সেই সিনেমা হলের গভীর রাতে দেখা গেল যে তাদের যে কেয়ারটেকার সে হঠাৎ করে একদিন মারা যায়। পরে জানা গেছিল যে সেই প্রস্তাবটা নিয়ে এসেছিল এই বাড়িটা কেনার। সুতরাং এই বাড়ি নিয়ে একটা নদীর নাম হচ্ছে কাঠাখাল। এই নদীতে অনেক বিস্ময়কর ঘটনা আছে। একদিনের ঘটনা, তিনি নদীর পাড় দিয়ে হেঁটে এক আত্মীয় বাসায় আছেন, হঠাৎ শব্দ পেয়ে থমকে গেলেন। পেছন ফিরে দেখেন যে অনেকগুলো ছাগল একসাথে ঘাস খাচ্ছে, এবং তিনি স্বাভাবিক মনে করে মেনে নিলেন। পরে এলাকাবাসীর কাছে শুনলেন যে এক এক সময় তারা ওই নদীর কাছে এক এক রকম জিনিস দেখতে পায়, এবং কোন সময় দেখা যায় যে কাকড়া, কোন সময় দেখা যায় যে কুমির, এরকম উদ্ভট টাইপের সব জিনিসপত্র দেখা যায়। কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে গত বুধবারের কথা বলি। গত বুধবারের রাতে, যদিও ঘটনাটা খুব আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, বাট আমার হাজবেন্ড একটা কথা বলা তো স্বাভাবিক হচ্ছে, আমি বলি। যেটা হলো যে গত বুধবার রাতে আমি শাওয়ার নিতে যাই। তো আমাদের সাধারণত ইলেকট্রিসিটি চলে যায়, 1 ঘন্টা থাকে ঢাকাতে, মোটামুটি একটা নিয়ম। তো যেটা হলো যে 8টা বাজার 10 মিনিট আগে আমি শাওয়ার নিতে ঢুকলাম, কারণ 8টাতে ইলেকট্রিসিটি যাবে। তো আমি 8টা বাজার 10 মিনিট আগে শাওয়ার নিতে ঢুকলাম, শাওয়ার নিয়ে বেরোয় আমি মোটামুটি হব। তো আমি শাওয়ার নিতে ঢুকে ঠিক আমার কাছে মনে হলো যে 2-3 মিনিট পরে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, দেন আমি ওর কাছে চাইলাম যে, ও আমাকে বললো যে তোমার কি বাতি টাতি কিছু লাগবে? আমি বললাম হ্যাঁ দাও। তো ওর মোবাইলের লাইট জ্বালায় আমাকে দিছে। আচ্ছা। তো আমার কাছে মনে হলো যে এরপরে হার্ডলি আমি আরো হয়তো 4 মিনিট ছিলাম ওখানে। আচ্ছা। বাট বেরোনোর পরে ও আমাকে বলতেছে যে আমি প্রায় 1 ঘন্টার উপরে বাথরুমের ভেতরে আমি পরিশ্রমী ছিলাম। 1 ঘন্টা। আপনার কাছে ওই সময়ের কোনো হিসাব নেই? সময়ের কোনো হিসাব আমার কাছে নেই।
এবং ও মোটামুটি বেশ নাকি হইচই করছে, বাট আমার কানে কিছুই যায়নি। মানে এদিক দিয়ে শব্দ করেছে বা আপনাকে নক করেছে, এবং ওর সাথে নাকি আমি কথাও বলেছি, বাট আমি স্টিল আমি মনে করতে পারছি না যে আসলে আমি বলেছি কিনা। নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে যে গত রাতে আমরা একদম সারা রাত জেগেছিলাম। আচ্ছা। তো গত রাতে আমি রাত 3টার দিকে চা করতে গেছি, চা খাবো, চা করতে গেছি। তো চা করতে গেছি, আমি চা করছি, হঠাৎ করে এই বাসাটা, যে বাসাটা এখন আছি, ও বাসাটা আমরা প্রায় 1.5 বছর। 1.5 বছরের মধ্যে আমার টুকটাক স্বাভাবিক ঘটনা ছাড়া এরকম কিছু আমার হয়নি। তো আমি চা করতে গেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আচ্ছা। এবং সে আমার ঘাড়ে হাত রাখছে এবং পিছনে আমি বিস্কিটের প্যাকেট ফেলছি। তো ওই প্যাকেটটা যে খসখস করতেছে, মানে প্যাকেটের উপরে একটা কেউ পা রাখলে বা একটা কোনো কিছু পড়লে একটা খচমচানি একটা শব্দ আছে না, ওরকম যে শব্দটা, এটা আমি পাচ্ছি। বাট আমি একবার, আমার এত ভয় লাগছে, আমার পুরো শরীর ফুলে গেছে, পুরো গা কাটা দিয়েছে, এবং আমার কিরকম শরীর ভারী হয়ে যায় না একটা, আমার মনে হচ্ছে আমার ঘাম ছুটে গেছে মুহূর্তের মধ্যে। তো আমি একবারও, মানে আমার এতটা সাহস হয় না যে আমি ঘুরে দেখবো যে আসলে পিছনে কি আছে। এবং আমার কাঁধে হাত রাখা, এটা আমি স্পষ্ট বুঝতেছিলাম যে আমার কাঁধে কারো হাত। তো আমি জোরে একটা চিল্লা দিচ্ছি, যাকে এদিকে আসো। তো দৌড়াই গেছে, কি হয়েছে, আমি বললাম আসো। তো ও গেছে, এরপর আমি খুব স্বাভাবিকভাবে চা বানিয়েছি, চা বানিয়ে আমি ঘরে চলে আসছি। এবং ওই গতকালকে সন্ধ্যাবেলা যেটা ঘটছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি রান্নাঘরে কিছু একটা করতেছিলাম, সম্ভবত কোন একটা রান্না করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘরের উপরে যে ইসের মতো দেয়া থাকে, কাবাটের মতো দেয়া থাকে বা ইয়ে থাকে, হঠাৎ করে দেখলাম ওগুলোর মধ্যে কতগুলা খালি বোতল ছিল, পানির বোতল, বয়ম, এই টাইপের খালি কিছু ছিল। হঠাৎ করে দেখলাম ওখান থেকে ঝরঝর করে সব পড়তেছে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে। এবং ওখানে অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সবকিছু নিচে পড়ে গেছে। এবং আমার বাসার যে বাড়িওয়ালি, সেও এই মুহূর্তে আমার ঘরে বসা ছিল। আমরা দুজনেই মানে পুরো একদম ভয় পেয়ে গেছি। দেন আমি ওটা উঠালাম, খুব স্বাভাবিকভাবে কারেন্ট আসার পর আমি ওটা উঠালাম, আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঘটনাটা তপু বলবে, সেকেন্ড রাতে তপু দু একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে যেটা আমি করতে পারিনি, ওর মুখ থেকে শোনা ভালো। ফার্স্ট রাতের ঘটনাটা আমি আবার রিক্যাপ করছি জাস্ট একটু। সেটা হচ্ছে যে আমরা আমাদের বাসার কোনায় একটা রুম আছে, ওই রুমের মধ্যে আমি পার্সোনালি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম। রুমের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায়, উপরে টিনের চালে বাড়ির আওয়াজ হয়, এগুলো আমি একা না, আমার সাথে অনেকবার অনেকে একজন উইটনেস, যেমন আমাদের রেডিও ফুর্তির আর যে উপু একটা উইটনেস, এবং আরো অনেক মিউজিশিয়ান অনেকেই আছে, অনেকেই যারা বিলিভ করে না তারাও উইটনেস। এবং এনিওয়েজ, সো রাত্রে আমরা অ্যাকচুয়ালি রওনা দিয়েছিলাম অনেক দেরি করে। আমরা গিয়ে পৌঁছেছিলাম কখন, 2:30 বাজে বা তবু তখন 2:30 বাজে। সো ওখানে যাওয়ার পরে আমরা তখন ডিনার করলাম, অনেকটা ডিনার টিনার করে আমরা আড্ডা দিয়ে চাটা খেতে খেতে আমরা তখন বললাম যে চলো ওই রুমে গিয়ে বসি। বিকজ আলিফরা কখনোই এই ধরনের যে শ্রীপুরের বাসার অনেক ঘটনা শুনেছে, আমি চাচ্ছিলাম একটু ওই রুমে একটা কিছু আজকে যদি হয় তাহলে খুব ভালো হয়। নট দ্যাট যে এটা তো আর মিউজিয়াম না, ভূতের মিউজিয়াম যে গেলাম আর আমাদের বললেই যে আমরা আসি, তাই না? আমরা অনেকদিন, আমি অনেকবার গিয়েছি, সবসময় তো এরকম কিছু হয় না, কিন্তু আমি মনে মনে কিন্তু চাচ্ছিলাম একটা কিছু হোক, ওরা একটু দেখুক, ওরা একটু শুনুক, জানুক, সামনাসামনি একটু এক্সপিরিয়েন্স করুক। এনিওয়েজ, আমরা রুমের মধ্যে বসে অনেকক্ষণ গল্প করেছি। গল্প করতে করতে একটা সময় আমার রুমের পিছনে একটা বারান্দা আছে, এই বারান্দা থেকে পিছনে একটা ডোবা ছিল, ওটা দেখা যেত। এবং ওই ডোবাটার ওই জায়গাটা নিয়ে অনেকের অনেক কথা আছে। এবং রাত্রেবেলা এরকম ঘটনাও আছে, একবার আমরা ডোবাটা গিয়ে আর যেতে পারিনি, মানে ভয়ই লেগেছিল, মানে সামথিং ইজ দেয়ার, এরকম একটা ফিলিং হচ্ছিল, খালি আমার একার না, অনেকেরই। যাই হোক, ওইগুলো অন্য স্টোরি, ওগুলো আমরা পরে কথা বলবো না হয়। বাট ওই রুমে আমরা বসে আছি, বসে থাকতে থাকতে আমি বারান্দাটা খুলে দেখেছি, এটা বারান্দা এই ব্যাপার। তো রুমে ঢোকার দরজা 3টা, একটা হচ্ছে বাথরুম থেকে ঢোকার, মানে বাথরুমের দরজা 3টা দরজা, একটা হচ্ছে প্যাসেজ দিয়ে ঢোকার দরজা, একটা দরজা হচ্ছে বারান্দার। এই 3টা দরজা আমরা প্যাসেজ দিয়ে যেখানে ঢুকে রুমে এন্ট্রেন্স ঢুকে আমরা বসেছি। আমি বসেছিলাম হচ্ছে, আমার পিছনেই ছিল হচ্ছে ঠিক ওই বারান্দার দরজাটা, আমি চেয়ারে বসার সামনে একটা বড় খাটের মধ্যে ওরা 4 জন বসা ছিল। হ্যাঁ, তো আমরা বসে গল্প করছি, গল্প করতে করতে একটা সময় মানে
আমার একটা খুব বুয়েট একটা ফিলিং যেটা আমার অনেকবার অনেক জায়গাতে গিয়ে হয়েছে, যেসব জায়গায় হয়েছে ওইসব জায়গায় নিয়ে অ্যাকচুয়ালি ভর্তি এপিসোড গুলো করা। তো মনে হলো যে পিছন দিক থেকে একটা কিছু আমাকে ক্রস করলো, আমার বাম সাইড থেকে ডান সাইডে চলে গেলো পিছন দিয়ে, এবং তার বাম দিকে আমার পাশে এসে কিছু একটা দাঁড়ালো, এরকম একটা ফিলিং হলো। আমি জাস্ট ঘুরলাম, এটা আমার জাস্ট চোখের ভুল বা কিছু একটা, বা যেটাই যে বলে কালো রঙের একটা স্কোয়ারিশ একটা শেপ, কত ফিট, 2 ফিট 1.5 ফিট বা 2 ফিট দৈর্ঘ্য প্রস্থ 2 ফিট এরকম স্কোয়ারিশ একটা কিছু, স্কোয়ার একদম পুরোপুরি স্কোয়ার, এবং কালো রঙের এবং ট্রান্সপারেন্ট, মানে আমরা অ্যাড অফ ফটোশপে গেলে ওপাসিটি বাড়ালে যে ওই সেটটা দেখা যায় ওরকম একটু গ্রেইশ হয়ে গেছে। এবং শেপটা কিরকম আমি বলি, সে একটা পাউরুটির কর্নারে আমরা যদি 2-3টা কামড় দিই তাহলে যেরকম হবে একদিকটা খাওয়া, আচ্ছা 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 আচ্ছা, একটা স্কোয়ার মানে বাইটের দাগটা থাকবে একটু ওই ধরনের ওই টাইপের। আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য দেখার সাথে সাথেই আমি জাস্ট ঘুরছি। ফয়সাল তখন আমার সাথে একটা গল্প বলছিল যে ওকে একবার বোবা ধরেছিল এবং এই গল্পটা বলছিল। তো আমি ওরকম জিনিসটা দেখে আমি দেখলাম যে 2-1 সেকেন্ডের জন্য আমার চোখের সামনে ভাসলো এবং নাই, এবং তখন আমি ফয়সালের দিকে তাকালাম এবং ফয়সাল তখন সাথে সাথে বলা শুরু করলো, ঠিক তখন দেখলাম আমার সামনে কালো একটা জিনিস দাঁড়িয়েছে, এরকম একটা কথা বললাম। আমি তখন খাট করি, আমি আমি যেটা বলি আমি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। আমি মনে হলো ফয়সাল যদি আগে আমাকে কালো জিনিসটা বলতো, তারপর যদি আমি কালোটা দেখতাম ওটা অন্য যে ব্যাপার হতো। একদম একদম। এবং এর আগে আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদের ডুয়েট যেমন আমরা খুলনা ডিভিশনে একটা বাসায় আমাদের ভিডিও ফুটেজের মধ্যে আছে, আমাদের চোখের সামনে দিয়ে ছোট 4 কোনা কালো একটা জিনিস উড়ে চলে গেছে এবং এটা কোনো এক্সপ্লেনেশন নাই, আমার কাছে ফুটেজ আছে। এবং এই ফুটেজ ইনফ্যাক্ট সাইফাই চ্যানেলের ঘোস্ট হান্টার্সকে আমি দেখিয়েছি এবং ওরা দেখে ওরাও খুব বলেছে খুবই ইন্টারেস্টিং, এবং ওই টেপের একটা কপি ওদের কাছে আছে, বললো যে আমরা এটা দেখবো, আমরা এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবো জিনিসটা কি। ওকে, সো তারপর টাঙ্গাইলে একটা বাসায় এরকম কালো রঙের 4 কোনা একটা শেপ একটা জিনিস, এটা সাকিব জিবরান এরা দেখেছে। সো তখন সাকিব জিবরানের সাথে আমার সেরকম খাতির ছিল না। তো সব জায়গায় আমরা এই কালো জিনিসটা একটা রেফারেন্স পাই। তো মানে আমরা অ্যাকচুয়ালি ভুট্টু শুনলে কি শুনি যে সাদা রঙের কাপড় পরে শাড়ি পরে, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম, ব্যাপারটা কিরকম আমি জানি না, সেরকম ঘটেনি, আমাদের ব্যাপারে ঘটে নাই। আমরা সবসময় কালো এবং খুব উইয়ার্ড 4 কোনা শেপ, ছোট বড় এই টাইপের। সো ওটার সাথে সাথে আমি তখন বিশালের মধ্যে ফয়সাল, আলিফ আর ইশতিয়াক এই 3 জন বসা, তপু বসা। তো ফয়সাল হচ্ছে বাম দিকে আমার কোনাকুনি, আর বাকি 3 জন ওই সাইডে। আমি হঠাৎ করে দেখলাম যে ওরা কি নিয়ে জানি কথা বলছে। আমি বললাম যে কি ব্যাপার, তখন বলছে যে না শুনুন ভাই, আপনার পিছনে দরজাটা খোলা। আমি বললাম দরজাটা তো আমি ভিড়িয়ে দিয়েছি, এবং দরজাটা হচ্ছে দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে লোহার দরজা এবং খুব বড় একটা তালা লাগানোর মতন একটা জিনিস, বেশ ভারী একটা দরজা। সো আমি তখন বললাম যে দরজাটা হয়তো বা ওই ইশতিয়াক মাঝখানে পানি আনতে গিয়েছিল, পানি আনার সময় অন্য দরজাটা যখন খুলেছিল, খোলার পর দরজাটা টানার পর ওই যে ভ্যাকিউম ক্রিয়েট হয়, দরজা অটোমেটিক খুলে যেতে পারে আরেকটা। আমার মনে হয় এরকম একটা কিছু একটা হয়েছে। তখন তবু বললো যে না আসুন ভাই, ও পানি আনার আগে থেকে আমি নোটিস করছি দরজাটা খোলা। আমি বললাম আচ্ছা যে কারণেই হোক, বাতাসে হোক যাই হোক, দরজা একটু খুলে যেতেই পারে, এটা ইটস নট এ বিগ ডিল। বাট যেই ফিলিংটা আমার মধ্যে হচ্ছিল ওটাতে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম যে সামথিং ইজ রং। বিকজ এই ধরনের ফিলিং আমার যে ওয়েস্ট ভার্জিনিয়ার ওই ট্রান্স অ্যালাগনি লুনাটিক অ্যাসিড হয়েছিল, খুলনা ডিভিশন একটা মানে অনেক জায়গাতেই হয়েছিল এই ধরনের জিনিস। তো আমার তখন মনে ছিল যে হয়তো বা কিছু একটা এই রুমের মধ্যে এই মুহূর্তে আছে, এরকম একটা ব্যাপার। তো আরো কিছুক্ষণ বসে থাকার পর জিনিসটা আরো তীব্র হচ্ছে যখন, তখন আমি হঠাৎ করে বললাম কি যে চল আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা আবার পাশের রুমে যাই। বিকজ আমার মাথায় তখন একটা জিনিস কাজ করছে যে আজকে আমি এখানে ভৌতিক টিম নিয়ে আসিনি, আজকে আমি একা এসেছি, এবং তপুর সেকেন্ড টাইম এবং আলিফদের ফার্স্ট টাইম, এবং উল্টাপাল্টা যদি একটা কিছু হয় এটা আমার জন্য একটা অন্যরকম বাজে একদম সবার জন্যই। আমি বললাম চলো যাই, এবং ওরা আমার চেহারা দেখি বুঝলো যে সামথিং ইজ রং, আছে যাই। আমরা তখন ওই রুমের দরজাটা বন্ধ করে আমরা চলে আসছি, লাইট টাইট নিয়ে চলে এসে আমরা পাশের রুমে বসলাম। একটা বড় রুম আছে যেই রুমে বসে আমরা আড্ডা দিই, মুভি টুভি দেখি। ওই রুমে বসে আমরা গল্প করতে করতে হঠাৎ করে ওই পাশের রুম থেকে আবার একটা আওয়াজ আসলো। তবু ফার্স্ট আওয়াজটা 2 বার ছিল না, ফার্স্ট আওয়াজটা কোনটা একবার দুইবার ফার্স্টটা 2 বার হয়েছে, সেকেন্ডটা বোধহয় একবার, আমি অতটা মনে যে আওয়াজ শোনার পরে তখন সবাই বলতেছে যে শুনলে একটা আওয়াজ এসছে। আমি বললাম আওয়াজ তো টুকটাক হয়, এটা কোনো এটা ইটস নট এ বিগ ডিল, আওয়াজ তো হতে পারে, এটা ব্যাপার না। এরকম এর আগে টিনের চালের উপর মনে হচ্ছিল কেউ মানে কিল মারতেছে, এরকম আওয়াজ আমরা শুনছি কন্টিনিউয়াস সারা রাত হয়েছে আর কি। সো আমরা কথা বলতে বলতে আওয়াজ আবার হলো। সেকেন্ড টাইম যখন হয়েছে তখন আমি বললাম যে আমার মনে হয় এখন আমার রুমে যাইতে হবে, আমি যাচ্ছি, সো তোমরা জেনেছিলে আসো। তো বলেছি ঠিক আছে। আমি গিয়ে দরজাটা খুললাম, খোলার সাথে আমার পিছনেই ছিল বোধহয় ইশতিয়াক, সেগুলো লাইটটা জ্বালাই। আমি বললাম না লাইট জ্বালাবা না, আমি যে জিনিসটা ফিল করতেছি আমি এটা ফিল করতে চাই, আমি চোখে তো কিছু দেখার কিছু নাই, আমি বোঝার চেষ্টা করি যে আলু রুমের মধ্যে কিছু আসছে কিনা। দরজাটা দিয়ে খোলা, আমরা গেলাম, কি আমি ফার্স্টেই
আমি আমার জুতা খুঁজলাম, বিকজ আমি জানি যে আমার জুতো দুটো আমার যেখানে বসেছিলাম ওখানে জুতো খুলেছিলাম আমি। আমার মাথায় না আমার কাছে মনে হচ্ছিল যে জুতাটা দিয়ে কেউ যদি ফ্লোরের মধ্যে বাড়ি দেয় তাহলে যেরকম আওয়াজটা কিছুটা ওরকম। তো ফার্স্টলি আমার চোখ গেছে আমার জুতোর দিকে। আমি দেখলাম যে আমার জুতো দুটোই আমার ইয়ের নিচে রাখা, চেয়ারের নিচে। চেয়ারের নিচে অ্যাকচুয়ালি জুতাটা ছিল না, জুতাটা ফার্স্টে খুলে রাখা হয়েছিল, তারপরে আমি চেয়ারটা টেনে সরানোর পরে চেয়ারের নিচে চলে গেছে। আচ্ছা, ব্যাপারটা ওরকম। আমি ফার্স্টেই জুতাটা নিয়ে আমি ওই যে বাইরে প্যাসেজ থেকে যেই আলোটা আসছিল আলোতে নিলাম, রুমের তো লাইট আমি নেভানো। আলোতে দেখলাম যে জুতার নটটা সবকিছু ঠিকঠাক আছে নাকি, দেখে মনে হলো যে পুরো নর্মাল। বাদে আমার এটা হচ্ছে ওই হাইকিং বুট টাইপের, আমি এটা ফিতা খুলি না, ফিতা আটকে থাকে। আমি ফার্স্টে খেয়াল করলাম ফিতা খোলা কিনা, ফিতা ঠিক আছে, সব ঠিকঠাক। আমি জুতাটা নিলাম, নিয়ে বললাম যে চলে আসছি। আসার পরে আবার আমরা বসে গল্প করতে করতে একটা সময় আবার আওয়াজ, সেকেন্ড টাইম আওয়াজের পর আমরা আবার গেলাম। এবার গিয়ে লাইট জ্বালাচ্ছি। জ্বালানোর সাথে সাথে ইশতিয়াক বলতেছে কি, শোন ভাই ওই পানির বোতলটা বিছানার উপরে গেল। দেখলাম যে বিছানার ঠিক মাঝখানে, মানে একটা মাঝখানে, হ্যাঁ, একদম খালি বোতল। এটা স্টেবল থাকা খুব টাফ। এটা আমরা যেভাবে 500 ml ওই যে মিনারেল ওয়াটারের বোতল, এবং পুরো বোতলটা খালি। এবং অ্যাকর্ডিং টু ইশতিয়াক, সে বললো যে আমি বোতলটা যাওয়ার আগে আমি এর পাশে রেখেছিলাম, ওই পাশের সাইড টেবিলে, খাটের পাশের সাইড থেকে। আমি বললাম যে না তুমি শিওর, তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু জানি না কোথায় রাখছো। আমার ধারণা এটা এখানে ছিল। বললো যে না আসুন ভাই, আমি এখানে রাখছি, আমি শিওর আমি এখানে রাখছি। এটা নিয়ে আমরা কথা বলা বলি। যেটা এত পাতলা হয় যে তপু ভাই যেটা বলছিলেন যে দাঁড়িয়ে থাকাটা একটু ডিফিকাল্ট, সেটাই। এবং চলো খাট প্লেন হতো একটা কথা, মানে একটা খাটের উপর একটা 500 ml এর খালি বোতল, এটা যে কেউ বাসে টেস্ট করলে বুঝবে যে এখানে রেখে আমি যদি খাটে একটু বসি তাহলে এটা পড়ে যাওয়ার কথা। ওটা খুব সুন্দর মতো দাঁড়ানো। সবাই খাট থেকে নেমেছে এর মধ্যে, এবং বের হওয়ার সময় সবাই বেশ তাড়াহুড়ো করে নিয়েছে। আমি বলেছিলাম যে এখনই আমরা বের হবো, তখন বেশ সবাই। সো আমি পরে আবার ভাবলাম যে হয়তো দাঁড়ায় থাকতেও পারে। তো আমি বোতলটা নিয়ে আমি পাশের সাইড টেবিল আবার রাখলাম, রেখে আমি আবার দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা আমি লাগিয়ে দিয়ে আমার পাশের রুমে চলে আসলাম। না সরি, আসল ঘটনাতে বলিনি। যখন বেরোয় আসছি তখন তপু হঠাৎ করে বলে কি, রুমের সে আমরা যেখানে বসে তার একেবারে কোনো মানে আমি যে কর্নারে, রুমের যে কর্নারে আমার চেয়ারটা, তার ঠিক অপোজিট কর্নারে ওইখানে হঠাৎ করে তবু বলে শোনো ওইটা কি, আমরা তো বের হয়ে আসছি। আমি বললাম যে কি, আমি কোনার মধ্যে দেখি কালো রঙের একটা কিছু কাপড় টাপড় কিছু। তখন তবু বলে কি, শোন ভাই এটা মনে একটা মোজা। এটা যখন বলছে আমি তখন দৌড় দিয়ে রুম থেকে বেরোছি, বের হয়ে আমি পাশের রুমে গেছি। পাশের রুমে আমার জুতাটা নিয়ে গেছিলাম, এবং জুতা চেক করে দেখি জুতাতে মোজা একটা। এবং এটা খুবই অ্যাবসার্ড ব্যাপার। তপু আমার লাস্ট 4 বছর তপু আমাকে দেখেছে, এবং সে জানে যে আমি এইসব ব্যাপারে কত পার্টিকুলার। জায়গার জিনিস জায়গায় একদম খুলে সে মোজা ওই জুতার মধ্যে। এবং আমি আমার রুম কিন্তু খুবই পরিপাটি থাকে, মানে আমি যে আমার বাসা কেউ এসে বিশ্বাস করে না যে আমি বাসায় একা থাকি, আমার একটা কাজের লোক থাকে, বাট আমার রুম কিন্তু সবসময় খুব ক্লিন। আমি আমারও মনে হয়নি, আমি দেখে আমি নিজেও সবাই মনে করে যে রকস্টাররা তো থাকে। এনিওয়েজ এটা অন্য কাহিনী। সো এবং ওই মোজা ওই সাইডে যেতেই পারে না, ওই সাইডে আমরা যাইনি, ইন দ্য ফার্স্ট প্লেস আমরা ওখানে যাইনি। আমি তখন মোজাটা দিলাম, আবার ওই রুমে গিয়ে মোজাটা নিয়ে এসে দরজাটা লক করে আমরা এই রুমে চলে আসলাম। তারপরে রুমের মধ্যে বসার পরে আওয়াজ, টুকটাক আওয়াজ, এগুলো ইটস নট এ বিগ ডিল, আওয়াজ ইটস নট এ বিগ ডিল। ততক্ষণে কিন্তু ওই যেটা বললাম যে আমরা কিন্তু 3:30টার দিকে ওখানে গিয়েছিলাম, তারপরে এই রুমে এসে আড্ডা, আবার ওই রুমে যাওয়া। সো ততক্ষণে সকাল। সো ফাইসাল আর আলিফ চলে যাবে। আলিফের ইনফ্যাক্ট ছিল ওই ফোনোলাইট থাকে প্রথম, যে কারণে আসতে পারে না, যে এখন ফোনোলাইট চলছে আর কি। সিরিজ ওরা চলে যাবে, তো ওরা চলে গেলো। আমি বললাম যে তারপর যদি পারো ম্যানেজ করলে চলে আসো, আমরা মজা করতেছি। তো ইশতিয়াক যে ফাইসালের ভাই ছিল ভাই, সে বললো যে আসো ভাই, আমি যদি থাকি তাহলে কোনো প্রবলেম আছে? আমার কোনো অসুবিধা নেই, আমি এত আরো একটা থাকবো, তুমিও থাকো। আমরা ওখানে রয়ে গেলাম। ওরা চলে গেল, আমরা ঘুমাতে গেলাম বোধহয় সকাল 11টা 11:30টার দিকে, ওই সারা রাত 8টা বেজে যাওয়ার পরে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম বোধহয় 3টার দিকে, 2:30-3টার দিকে উঠে আমরা সুইমিং পুলে নামলাম, সুইমিং করলাম, 8টা বাজি এই খাওয়া দাওয়া। তারপরে ওই রাতে আমরা বসবো আড্ডা। আমরা তখন ডিনার করবো, তখন রাত 1টা বাজে, আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করেছি হচ্ছে রাত বিকাল 4:30টায়। তো রাত 1টার আগে খিদে পাবে না। আমার একটা কেয়ারটেকার ওই বাসায় থাকে না, পাশে থাকে, ওকে ডাকা মানে খাবার টাবার রেডি করছে। ঠিক তখন দেখলাম যে আলিফ আর ফাইসাল গাড়ি নিয়ে আসছে। চলে আসছে। আসার পরে তখন কিন্তু ওই যে রেডিও ফুর্তি থেকে তখনই কলটা হলো, ফাইসাল, আলিফ, আমরা যে সবাই ফোনে কথা বললাম। ফোনে কথা বলার পরে আমরা ততক্ষণ, তারপর আমরা খেয়ে আমরা তখন ওই রুমে আর বসি নাই, আমরা তখন বসি বড় বারান্দার পাশে যে রুমটা। এই রুমে বসলে মাঝে মধ্যে ওই যে বারান্দার পিছনে মানে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা, মানে
আমার জন্য যেটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার, ওরাও চাচ্ছি একটা কিছু এক্সপিরিয়েন্স করি এই টাইপের। আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে এটা হচ্ছে সেকেন্ড দিনের ঘটনা আর কি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপর একটা সময় বললাম যে ঠিক আছে চল আমরা ওই রুমে যাই। আপনি বিকাল থেকে বলতেছিলেন যে আমার আজকে একটু কেমন লাগতো। রাইট, হ্যাঁ আমি তুমি তো এগুলো ধরাই দিও, আমাকে তো সব মনে নেই। মানে আমার একটু ইয়ে লাগছিল। তারপরে রাতের দিকে যে এখন মনে পড়লো, রাতের দিকে ওই সময় আমি বলতেছি কি যে আমার কেন জানি মনে ওই রুমে একটা কিছু হইতেছে, আমার ওই রুমে যাইতে হবে, মানে যাইতেই হবে। আমি তখন মানে পুরো হাইপার আর কি। এখন আমার মানে এবং সাকিব নাই, জিবরান নাই, ক্যামেরা নাই, মানে আবার ওটা নিয়ে আমার ইয়ে করতেছি যে এইসব ইনভেস্টিগেশনে গেলে আমরা যে পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে যাই, যা করি নাই করি, এই ব্যাপারটা ওরকম না। ওইটা তখন বলো কি দরজাটা মানে আমি তারপরে যেটা হচ্ছে যে সুমন সবার সামনে, আমি সুমন ভাই ঠিক পিছনে, আমার পিছনে ফয়সাল ভাই, তারপরে আলিফ, তারপরে হচ্ছে ইশতিয়াক। তো আমরা সব যাচ্ছি। সুমন ভাই আস্তে করে দরজাটা খুলেই আমার মনে হয় যে ওনার একটা ইলেকট্রিক শক গেছে বডি দিয়ে। তো আমার মনে হচ্ছে উল্টা করে দৌড় দিচ্ছে, আসলে উনি দৌড়াচ্ছিলেন না। আমি আগে থেকে টেন্স তো, সো আমি উল্টা করে সোজা দৌড় আগের রূপে। আমার দেখা দেখি আলী ফয়সাল সব দৌড় দিয়ে ওই রূপে দাঁড়াইছে, আর দুই সঙ্গে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, চোখ টোক লাল, হাত কাঁপতেছে। তো উনি বললেন যে দরজা খুলেই ওনার ফিল হয়েছে যে ভিতরে কিছু একটা আছে। এবং তখন আমরা যেটা ডিসাইড করি যে আজকে যাই হোক আমরা আজকে ওই রুমেই থাকবো। এবং এই ফিল তো অনেক সময় হয় তাই না, যে আছে এরকম বা কিছু একটা হতে পারে। এটা একটু এক্সপ্লেন করি যে ওয়েস্ট ভার্জিনিয়ার ওই যেই অ্যাসাইলামটার কথা বলেছি, যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, ওখানে চারতলাতে যেই ফিলিংটা ছিল আমি বলবো এটার চেয়ে অ্যাটলিস্ট 10 টাইমস বেশি। মানে এখানে ওই রুমে আমি দরজাটা খুলে আমি সাথে সাথে ঠাস করে আবার দরজাটা লাগিয়েছি। মানে ফর এক্সাম্পল যে আমার এই মুহূর্তে যে আমি একদম গুজবাম্পসটাকে এখন দেখা যাচ্ছে। মানে আমি লিটারালি ফিল করতেছিলাম যে সামথিং ইজ ভেরি রং, মানে ওই রুমটার মধ্যে কি জানি একটা, মানে আমার এরকম ফিল খুব কম হয়, মাঝে মধ্যে হয় আর কি। সো এই জিনিসটা খুব বেশি ছিল আর কি ওই দিন। সো তখন আমরা আবার ওই রুমে চলে আসলাম। তখনই আমরা ডিসিশন নিলাম যে কি হবে আজকে ডিসিশনটা কি। আমি একটু কনফিউজ, বিকজ আমার সাথে আজকে যারা আছে এরা ভর্তি স্টিমের না, এরা এক্সপিরিয়েন্স না, এবং আমরা কোনো ইনভেস্টিগেশনে আসিনি। রাইট, আমরা গেছি যে আমরা সুইমিং পুলে গোসল করবো, আড্ডা দিব, মজা করবো, আর যদি একটা কোনো এক্সপিরিয়েন্স একটা হঠাৎ করে এরকম শব্দ পাওয়া যায় ইচ্ছা সবারই ছিল যে কিছু একটা হোক, আবার ভয়ও পাচ্ছিলাম সবাই। বাট শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে আজকে যাই হোক থাকবো আমরা এই রুমটাতে। এবং তারপরে আবার আমরা গেলাম, সময় গিয়ে লাইট জ্বালাবেন, জ্বালায় ওনার ঢোকার সাথে সাথে আমি দেখছি ওনার মুভমেন্ট, এক্সপ্রেশন সবকিছু চেঞ্জ। কেমন জানি করতেছেন উনি, মানে কেমন ঘাটটা চুলকাচ্ছেন, ইয়ে করতেছেন, চোখটা কেমন একটু লাল লাল। উনি চেয়ারে বসছে আর আমরা সবাই গিয়ে খাটের মধ্যে বসলাম। বসে সময় যেটা বলতেছিল যে আজকে তোমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে, সো বি রেডি। আমি যে কেন শুনবো কি হয়েছে। আর আমি এমনিতে কিন্তু অনেক ভীতু, মানে অনেক ভীতু হচ্ছে গিয়ে আজাইরা জিনিসে ভীতু, কিন্তু শব্দ হইলেই আমার মনে হয় কি না কি সেটা হচ্ছে আসলে এরকম। তো আমি গিয়ে বললাম জিজ্ঞেস করলাম কেন শুনবো কি হয়েছে। মানে আমরা সবাই কিন্তু টেন্স, কারণ শুনুন ভাই ইজ নট নর্মাল। আমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। শুনে বলে যে এই মুহূর্তে এই রুমে একটা জিনিস আছে, সো আমি ওটা ফিল করতেছি। এটা বলার সাথে সাথে আমি দেখলাম যে ওনার এই ঘাড়ের উপর থেকে যত রগ আছে, মাথার এইখানকার সব রগ আমি দেখতে পারতেছি, মুখ এবং ঘাড় সব জায়গায় রগটা দেখতে পারতেছি। এবং এইটা কোনো নর্মাল মানুষের পক্ষে এটা সম্ভব না ক্রিয়েট করা। যদি না কেউ তার গলা চেপে ধরে বা গা চেপে ধরে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। কিন্তু শুনে নর্মাল হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, ওনার সব রগ বের হয়ে গেছে এবং তার চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত পড়ছে, এমন একটা ফেস ছিল না। এবং এই জিনিসটা করে শুনবে বলতেছেন যে আমি এই জিনিসটা দেখিনি যেটা তোমরা এক্সপিরিয়েন্স করছো। আমি তখন হয়েছে কি, আমি যখন আমার যে ফিলিংটা, এই ফিলিংটা আমার ওই আগে অনেকবার হয়েছে। সেটা হচ্ছে যে মনে হয় যে ঘাটটার কেমন জানি হয়ে যেতেছে। এটা আমি জানতে চাচ্ছিলাম যে তখন আপনার আসলে কেমন লাগছিল। এটা আমার এর আগে আমি অনেকবার বুথে বলছি যে যাওয়ার পর দেখলাম যে গা প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে কিছু পিঞ্চ করতেছে গায়ের মধ্যে, মানে পুরো অন্যরকম একটা ফিলিং হয়। গা অনেক সময় এক্সট্রিম লেভেলে চামড়া জ্বলা শুরু করে, মনে হয় যে আমার অনেক জ্বর আসছে, গা অনেক গরম লাগতে থাকে, ঘাটটা অনেক ব্যথা করতে থাকে, মানে ব্যথা ঠিক না, মানে ভার হয়ে যায়, মানে অ্যাজ ইফ ঘাড়ের উপর কেউ বসে আছে, এরকম একটা জিনিস হয়। এই ধরনের ফিলিং এর আগে আমার হয়েছে, বাট ওই দিন অনেক বেশি হচ্ছিল আর কি। সো আমি না তখন ওদের দিকে তাকাচ্ছি, তখন হঠাৎ করে আলিফ আর তোমরা বলতেছে যে শুনবে আমরা কি চলে যাবো ওই রুমে।
আমি বললাম যে কেন যাবো বলে, আপনি কি অসুস্থ, আপনার শরীর খারাপ মনে হচ্ছে? আমি বললাম যে না, আমার শরীর খারাপ না, আমার যেটা হইতেছে এরকম হয়। আর তখন আমি তাদের বলেছি যে দেখো, তোমরা যে আজকে এখানে আসো, এখন এই মুহূর্তে রুমের মধ্যে যেটা হইতেছে এটা তোমরা তো বুঝতেছো না, বাট তোমরা এক্সপিরিয়েন্স চেয়েছো, এই আই গিভ ইউ দ্য এক্সপিরিয়েন্স। এখানে বসে থাকো, কিছু হলেও হবে, না হলেও তোমরা বলতে পারবো যে একটা কিছু রুমের মধ্যে হয়েছে। আমি তখন পুরো বুঝতেছি সামথিং রং এই রুমের মধ্যে, এরকম একটা কিছুটা হতে যাচ্ছে, তখন তো হচ্ছেই। আচ্ছা, আমরা একটা মেজর জিনিস বলি নাই তো, আমরা স্কিপ করছি। কোনটা? বালিশের কথাটা। এই ঘটনাটা কোথা থেকে শুরু বলি, আমরা রুমের মধ্যে ঢোকার পর তো লাইট জ্বালাইছিলাম। আসল যেটা দিয়ে শুরু হয়েছে আর কি ঘটনাটা, রুমে ঢোকার পর আমরা বিছানার উপরে, আসল ঘটনা বলি নেই, বিছানার উপরে 2টা বালিশ রাখা, এক মাঝখানে 2টা বালিশ, তার পাশে একটা বালিশ, 3টা বালিশ রাখা, মানে সিঁড়ির মতো না, একটার উপর আরেকটা পাশে। এবং গেস হোয়াট, তার উপরে কি, তার উপরে একটা মোজা লম্বা করে সাজে রাখা। এবং এটা হচ্ছে, এবং এটার পরে আমার থেকে আবার আমরা চেক করে, তার সেকেন্ড টাইম ঢোকার পরে ওই ঘটনাগুলো ঘটে। রুমে চেক করে দেখি যে আমার জুতাতে অ্যাজ ইউজুয়াল একটা মোজা নাই। হ্যাঁ, রুমটা কিন্তু আমরা লক করে চলে আসলাম এর আগে। সিনটা না খুব অদ্ভুত ছিল, মানে 2টা বালিশ। এইটা দেখার পরে তখন এটা নিয়ে যখন ওরা কথা বলছে, তখন আমি বলছি যে দেখো, এখন যে জিনিসগুলো হইতেছে এগুলো খাওয়া হইতেছে না, কোন একটা ব্যাপার আছে, তোমরা মজার মানে খুব ইন্টারেস্টিং একটা কিছু এক্সপিরিয়েন্স করতেছো। তখন ওরা বলতেছে যে ওরা দাঁড়িয়েছে, তখন আমি ওদের বললাম যে তোমরা বিছানায় বসো। তো তপু তখন বিছানায় জাস্ট বসতে গেছে, আমি তখন তপুকে বললাম তপু একটু পাটা সরা, তো পাশে হলো বিছানার নিচে আমি কিছু একটা দেখতেছি। আমি নিচে তাকায় দেখি যে 2টা বালিশ রাখা। তো আমাদের ওই রুমের বিছানার উপরে 5টা বালিশ ছিল। 5টা বালিশ ছিল, এটা আমার এত স্পেসিফিক ভাবে কেন মনে আছে কেউ যদি জিজ্ঞেস করে, এটার আনসার হচ্ছে যে প্রথম রাতে যখন আমরা থাকার জন্য ব্যবস্থা বিছানা করার করছিলাম, বড় রুমের মধ্যে মাটিতে বিছানা করা হবে, মানে একটা রুমে ফয়সাল আলিফ থাকবে আর একটা রুমে আমরা 3 জন থাকবো। ওই রুমের খাটটা বড়, বাট মাটিতে একটা বিছানা করবো। তখন বালিশ এগুলোর দরকার হচ্ছিল। তো তখন ওই রুমে আমি গেছিলাম যে বালিশের জন্য, তখন ওইখান থেকে বালিশ নিয়ে এসেছিলাম, তারপরে ওখানে 5টা বালিশ ছিল। ওই রুমে অনেক বালিশ চাদর রাখা ছিল। তো আমি জানি এখানে 5টা বালিশ। তো ঢোকার পরে তখনও কিন্তু মাথায় আসে না যে 2টা বালিশ কই। 2টা বালিশ আমরা পাই খাটের নিচে, আর খাটের উপরে 3টা বালিশ এইভাবে সাজানো এবং মোজা রাখা। আমরা তখন ধরে ওই রুমে যাওয়ার পরে ওই রুম থেকে উদ্ধার মানে জুতা দেখি যে জুতার মধ্যে মোজা নেই। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটাও তো ভুলে গেছি, আমরা এর আগে ওই রুমে যাওয়ার আগে যখন গল্প করতেছি মোজা নিয়ে, ওই জুতা মোজা নিয়ে কিন্তু আমরা গল্প করতেছিলাম এর আগের রাতের ঘটনা। তখন তবু বলছিল কি শুনবে আপনার একটা জুতা, আমি তখন খেয়াল করছি শুনবে একটা জুতার মধ্যে মোজা নেই, মোজাটা ঢোকানো থাকে তো দেখা যায় বাইরে থেকে। অবশ্যই আমার মাথায় আগের রাতে ইয়ে করতেছে, ছয় মূল্যে মোজা নেই। আমি শুনে একই জিনিস, আমি তখন বিছানায় শুয়ে একটার মধ্যে হয়তো 2টা ঢুকে, আমি একটার মধ্যে ভিতরে ঢুকছে বা একটা ভিতরে আছে, মানে মোজা দেয়, মোজা কোনো বিগ ডিল না, এরকম একটা ব্যাপার। ওইখানে যাওয়ার পর যখন ওই মোজাটা দেখছি, তখন আমি তো দেখে বুঝতেছি এটা আমার মতো যাই। আমি মোজাটা নিয়ে দৌড়ে তখন আমরা ঢুকে দেখলাম যে হ্যাঁ ওইখানে মজা নেই, এই ব্যাপার। তো তারপরে আমরা আবার ফিরে যাই ওই রুমে। তখন আমরা ডিসিশন নিই যে আমরা ওই রুমে আবার যাবো, আমরা আজকে যতক্ষণ থাকা থাকবো। তারপরে গিয়ে যেটা দেখলে সেটা বালিশেরটা, প্রথমে যে বালিশেরটা না, বালিশ তো প্রথমে ছিলই, বালিশের মোজা চেক করলাম, করে তারপরে আসছি। ওকে, সো ফার্স্টে সময় ঢুকেই যে ফিলটা করছিল, এই বালিশের ঘটনাটা আমি স্কিপ করছি, কারণ লাস্টে যে ঘটনাটা হয় ওইটা আমার মাথার মধ্যে ঘুরতেছে, ওইটার উপর আর কিছু নাই ঘুরে আমার মনে হয়। আমি আমার লাইফে কোনোদিন এর বেশি কিছু আমি মানে এক্সপিরিয়েন্স করছি বলে মনে হয় না। ওকে, তখন হ্যাঁ, আচ্ছা আমি বলতে থাকি। সেটা যে সামনে সময় বসে আছে, ওনার চোখ লাল, রক সব বের হয়ে আছে। তো আমি আমার সবসময় আমি ভয় পাই, শুনবে জানে আমি অলওয়েজ ভীতু, আমি যে কোনো কিছুতে ভয় পাই। বাট আমি ওই সময় না, আমি সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি, সুমন ভাই কেমন লাগতেছে আপনার, কি মনে হচ্ছে, তখন না একটা হাসি এসে, মানে সে খুব নর্মাল আমি, হুইচ ইজ নট নর্মাল। তারপরে হাসি হাসি ওই সুমন ভাই জিজ্ঞেস করছে, সুমন ভাই কি কেমন লাগতেছে আপনার? সুমন ভাই বলে যে আমার মনে হচ্ছে যে কিছু একটা আমার পিছন দিয়ে ধরে রাখছে, আমাকে পিছনে পুরো জড়ায় ধরে রাখছে। সো এই করতেছে, সুমন ভাইয়ের ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, উনি কাঁপতেছে, আমরা দেখতেছি সবাই। এই সময় আলিফ উঠে গিয়ে পাশে খাটের পাশে দাঁড়ায় আছে, আমি আলিফ ওখানে দাঁড়ায় আসছে, শুনে বলে যে ভিতরে বসো, ওই জায়গাটা সেফ। উনি ওই অবস্থায় বলতেছে আমাদেরকে, এবং ওই রক্ত কিন্তু বের হওয়া ওই জিনিস চলতেছে এবং বলতেছে। তালি বলে যে না আমি বলবো না, সে এতই ভয় পেয়েছে যে সে দরজা দিয়ে বাইরে হয়ে যাবে এমন একটা প্ল্যান যদি কিছু হয়। আমি পুরো নর্মাল, আমি জিজ্ঞেস করলাম শুনবো আমি যদি আপনার পিঠে হাত দিই তাহলে কি আমি কিছু দেখতে পাবো? শুন ভাই পুরো কড়া গলা বলছে না তুমি দেখবা না, তুমি বসে থাকবে।
সো মানে ওই সময় ভয়েসে কিছু চেঞ্জ আসছিল বাইরে না আমি তখন ওরা আমি যখন বলতেছি যে তোমরা এরকম করতেছো কেন, ওরা বলছে শোন ভাই আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমার চেঞ্জ হয়ে গেছে মানে বলে আপনার মুখ ফুলে গেছে, আপনার মুখ পুরো লাল, সব রক দেখা যেতেছে, আপনার চোখ বের হয়ে আসতেছে, আপনার চোখ পুরো টকটকা লাল। ফিল করা উচিত ছিল। আমি বলবো না যে আই ওয়াজ পজেসড। আমি যদি পজেসড হই, আমি এতটুকু জানি যে আমি এটা পুরোপুরি বুঝতে পারবো যে আমি পজেসড। আই ওয়াজ নট পজেসড, এটা আমি শিওর। ওকে, বাট আমি বুঝতেছিলাম সামথিং ইজ রং। এবং আমি তখন ওদের আবার জোরে জোরে বলতেছি যে তোমরা একটা কাজ করো, তোমরা আজান দাও, মানে মনে মনে তোমরা আজানটা পড়তে থাকো। বিকজ আজান শয়তানের জন্য এটা খুব, জিনদের জন্য এটা খুবই মানে একটা ব্যাপার। আজান শুনলে তারা এখানে থাকলে ওরা। সো আমি বলছি তোমরা সবাই মনে মনে এটা করতে থাকো, এটা যদি করো তাহলে প্রবলেম নাই। আর আমার তখন খালি মনে হচ্ছিল কি যে বিছানাটা খুব সেফ একটা জায়গা, মানে ওই সাইডটা, আমি যে সাইডটায় বসে আছি এই সাইডটা সেফ না। এই সাইডটা বিকজ আমি তো রুমে ঢুকে যখন হাঁটা দিচ্ছি তখনই আমার মনে হচ্ছে এই কর্নারটার মধ্যে প্রবলেম, যে কারণে কর্নারটা গিয়ে বসছি আর কি। সো দ্যাট মানে আই ক্যান ফিল দ্য থিংস মানে অ্যারাউন্ড মি, আমি বোঝার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি কি হইতেছে। সো তপু, এবং তখন না আমি দেখতেছি যে তপু খুব নর্মাল অ্যাক্ট করতেছে, উইচ ইজ নট নর্মাল। আমি তপুরে চিনি, 4 বছর আমরা একসাথে থাকছি, আমরা জানি। তপু হঠাৎ করে বলতেছে সে আমার ঘাড়ে হাত বলে, আমি যদি এখন হাত দিই তাহলে বোঝা যাবে। তখন আমার মনে হলো কি যে তপু যেই কারণে হোক এই সাইডে আসতে চেয়েছে, অথচ আমি কিন্তু চাই না সেই সাইডে আসুক। এই সাইডটা আমার ভালো লাগছে না, রুমের এই সাইডটা। আমি তখন তপুকে করা গেলে বলছি তপু তুমি এখানে বসে থাকবে, এখানে আসবা না, তুমি কিছু বুঝবা না। বিকজ আমার কিছু মনে হচ্ছে তপুকে কিছু চাইতেছে অন্যভাবে এই সাইডে নিয়ে আসতে হবে। এবং আমার কাছে তখন মনে হচ্ছে এই সাইডে কারো আসা যাবে না, মানে আমার পুরাপুরি ভাবে আমি ডিটারমাইন্ড যে কাউকে আমি এই সাইডে আসতে দিব না, সবাই বিছানা ওই সাইডে বসবে। এবং তারা ওখানে বসে আছে, আর আমার চেহারার ফেশিয়াল এইগুলোতে আমি বুঝতে পারতেছিলাম না। তো আমাকে খালি বলছে আপনি খারাপ লাগতেছে নাকি? আমি বললাম না, আমার খারাপ না, আমার যেটা হইতেছে এটা যদি একটা মানুষের প্রেশার অনেক হাই হয়ে যায়, অনেক জ্বর থাকে, মানে ঘাটটার ব্যথা থাকে, আমার ওরকম লাগতেছে। আর হয়তো প্রেশার শুট করছে, আমি এটা লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। বাট ওই সময় আমি মনে মনে আমি যে জিনিসটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমি একটা জিনিসই বলতেছিলাম যে তুমি কে আমি জানি না, তুমি কি ব্যাপার আমি বুঝি না, বাট আমি এতটুকু জানি এটা আমার রুম, এবং এই রুমের বালিশ কে খাটের নিচে নিবেন না নিবে, এটা ডিসিশন আমার, এটা তোমার না। আমার রুমে আমি যা খুশি করবো, এটা তোমার করার কোনো রাইট নেই। ইউ ডোন্ট বিলং হিয়ার, সো ইউ গেট আউট অফ মাই প্লেস। আমি বারবারই কথা, মানে মনে মনে আমি এটা করতেছি বারবার, মানে অ্যাজ ইফ আমি কারোর সাথে ঝগড়া, মানে আমার পুরো ফিলিংটা ছিল কি যে আমি কারোর সাথে আসলেও একটা কনভারসেশনে, আর আমি যখন বিড়বিড় করে এগুলো বলতেছি ওরা বুঝতেছে না। আর আমি ওদের বলেছি তোমরা মনে মনে আজান দাও। এবং পরে তো পরে বলছে যে শোন ভাই আমি একামাত দেওয়া শুরু করছিলাম, আমার নিজেরও গা এখন শেষ করছে। আলিফ পরে বলে যে শোন ভাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, আর কিন্তু আমি আজান দিতে পারছিলাম। মানে এরকম একটা সিচুয়েশন, মানে সবাই ওই সময় ভুলেও যায় আসলে, ভয়ে মানুষ অনেক কিছু উল্টাপাল্টা খালি পায়চারি দিচ্ছে। ফাইসাল চুপ করে, ফাইসালের চেহারা পুরো এক্সপ্রেশনলেস, ওর কোনো এক্সপ্রেশন নেই, ও যে চুপ করে বসে আছে। ইস্তেক যে ফাইসাল ভাই সে পায়চারি করতেছে, সে বোঝার চেষ্টা করতেছে কি আমি খালি বলতেছি এই সাইডে আসবে না। এই করতে করতে একটা সময় আমি উঠে দাঁড়ায় পড়ছি। আমি দাঁড়ায় আমি পিছনের বারান্দার দরজাটা খুলছি, যে বারান্দার থেকেও যায় না আর কি ওই অবস্থা। বারান্দার দরজাটা খুলছি, খুলে আমি দাঁড়ায় আছি, আজ তুমি বাইরে হয়ে যাও। মানে আমি তখন আমি ওদের বুঝতে দিতে চাইতেছি না আমি কি করতে যাচ্ছি। আমি বারান্দায় গিয়ে তারপরে যেটা করলাম যে বারান্দায় আমি দরজা লাগিয়ে দিলাম। আমি বারান্দায় একা বসে আছি, দাঁড়ায় আছি, আর ওরা ভিতরে। আমার তো ফিলিংটা আমার মধ্যে আছে, যতক্ষণ ফিলিংটা আমার মধ্যে আছে ততক্ষণ তার মানে হচ্ছে যে দিস থিং অথবা এই ফিলিংটা অ্যারাউন্ড মি মানে হচ্ছে আমার আশেপাশে আছে একদম। আমি চাইতেছি যে এই রুম থেকে সেটা বাই করতে। আমি বারান্দায় গিয়ে দাঁড়াইছিলাম, এখন দাঁড়ায় থাকতেছি, আর আমি বলতেছি, আমি জাস্ট বলতেছি গেট আউট। শেষে এক সময় বেশ জোরে বলছি যে গেট আউট। থার্ড টাইম যখন জোরে বলছি ওটা বলতে তোমরা শুনছো বারান্দা থেকে। এবং তখন যে জিনিসটা হইলো এটা হচ্ছে যে অ্যাজ ইফ আমার এই যে অস্বস্তি লাগে, যে ঘাড়ের মধ্যে প্রেশার, এই জিনিসটা পুরো মানে ধাম করে নাই। মানে আমি এর আগে বলছিলাম না যে ওয়েস্ট ভার্জিনিয়াতে 4th ফ্লোর থেকে যখন আমি সিঁড়িতে যাই, আমরা সিঁড়িতে যাওয়ার সাথে সাথে মনে হলো একটা প্রশান্তি, মানে একটা কিছু একটা নাই, নেমে গেল ঠিক ওই ফিলিংটা। এবং এই ফিলিংটার 1 সেকেন্ড এদিক সেদিক, আমার সামনে 2-3টা গাছ ছিল, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, গাছের মধ্যে একটা আওয়াজ, টাক টাক টাক, এরকম 3টা আওয়াজ, আর একটা ডালপালা নড়ার একটা আওয়াজ। আমি বলতেছি না যে একটা কিছু আমার জিনিস ছিল ওটা উড়ে চলে গেছে গাছের মধ্যে, আমরা আসলে কিছুই বলছি না, আমরা জাস্ট কি হয়েছিল সেটা বলছি। এবং হয়তো গাছে তখন একটা কাঠ বিড়ালি বা কিছু থাকতেও পারে। এটা আমি জাস্ট মনে হলো যেটা বলার দরকার আছে। তো এই ঘটনা এটা হওয়ার পরে আমি সাথে সাথে রুমের মধ্যে ঢুকছি। ঢোকার পরে তখন আমি শুনবে বলতেছে যে উনি কথা বলতেছে যে চলে গেছে সব, কিন্তু উনি পিঠ চুলকাচ্ছিলেন। তো আমি ইয়ে করলাম সময় কি আপনার পিঠে কি হয়েছে, কি সমস্যা? তখন শুনলাম আমার এখানে ব্যাপারটা হচ্ছিল কি, আমরা এখানে যাওয়ার পরে কয়েক মিনিট
লিফটের তখন তো আমি নর্মাল ভাবে শুরু করছি ওই সময় মানে আমি তখন নর্মাল মানে কি আমি তখন মনে হচ্ছে যে কোনো প্রবলেমই নাই এই রুমের মধ্যে উই আর ভেরি মাচ প্রোটেক্টেড কোনো অসুবিধা নেই এভরিথিং ফাইন আমি হাসতেছিলাম যে আর যাই হয়েছে না হয়েছে বাট এখন আমরা ফাইন আমরা এখন সেই কোনো সমস্যা নেই এগুলো বলতে বলতে আমি তখন বুঝতেছি আমার শরীর একটু ব্যথা করতেছে তারপরে হঠাৎ করে বলতেন যে পিঠে বেশ ব্যথা করতেছে পিঠের নিচ দিকটায় মানে বেশ মানে ব্যথাটা একটু বেশি আমি তখন বললাম আমি তখন পিঠে হাত দিতেছি তখন তপু আমার বললো যে শুনবাই কি সমস্যা কি আমি শুনবাই বলে দেখো তো কি হচ্ছে আমি তখন গেঞ্জি উঠাইছি উঠে যেটা দেখলাম যে ওনার মাঝখানে মেরুদণ্ড আর বাকি কোনাকুনি ভাবে টিপটা যদি কামড় দেয় মানুষজন বা মশা কামড় দিলে ফুলে যায় না চারপাশে উঁচা হয়ে যায় একদম পুরো ডিজাইন করা 3 কোণা এরকম দাগ মেরুদণ্ডের পাশ দিয়ে পিরামিড শেপের মানে একেবারে সিনক্রোনাইজ নট দেন যে আনইভেন এরকম কিছু না সিনক্রোনাইজ এবং এটার ভিডিও আছে আমাদের কাছে পুরো সিনক্রোনাইজ একটার পর একটা ধান যেমন বুনলে যেরকম হয় ওরকম গ্যাপে 3 কোণা মেরুদণ্ডের 2 পাশ দিয়ে নিচের দিকে নেমে গেছে দাগ অনেকগুলা এটা কি কোনো পেন্টাগ্রাম টাইপের এরকম টাইপের পেন্টাগ্রাম না কিছুটা ট্রায়াঙ্গেল বেসটা হয়তো বা নাই মানে এরকম 2 কর্নার 2টা আছে উপরে মানে এবং আমি তো তখন ওরা না দেখে বলতেছে যে দিস ইজ ক্রেজি এগুলো বলতেছে আমি বলছি কি হয়েছে ভিডিও করো তখন সে আমার আইফোনটা নিয়ে ভিডিও করে আমার দেখালো আমি দেখে আমার কাছে মনে হচ্ছে কি যে খুব ডিজাইন করে লাইন ধরে যদি মশাদের আমি দাঁড়া করে দিই তাহলে এখন কামড়া রক্ত খাইবার চলে যাওয়া হবে মানে খুলে যাবে জিনিসটা আমার মানে খুবই উইয়ার্ড মানে আমি এই ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না এবং এই ভিডিওটা আমি সাকিব জীবন সবাইকে দেখাইছি ওরা সবাই বলতেছে যে এটা কি মানে এটা কিভাবে হবে সম্ভব কি হবে মানে আমি রুমের মধ্যে ওদের সামনে আমি বারান্দায় গেলাম বারান্দা থেকে আসলাম তারপরে সো আমি ওদের চোখের বাইরে ছিলাম একমাত্র যখন আমি বারান্দায় ছিলাম রাইট সো তারপরে সকালের দিকে আমি আবার গিয়ে আমি বারান্দায় গেছি মানে তখন অন্ধকার আমি বারান্দায় গেছি একটা কারণেই বারান্দায় দেখার জন্য যে এখানে এরকম কিছু আছে কিনা যেখানে আমি হেলান দিলে বা ঠেস দিলে এরকম কিছু হতে পারে সেই টাইপের কিছু হয় নাকি আমি ইঞ্চি খুঁজছি আমি কোথাও কিছু পাইনি এবং এটা হচ্ছে কোথাও ঠেস দিলে যে জিনিসটা হওয়ার কথা এই দাগগুলো মোটেও তা না এটা পুরো ফুলে আছে এবং কামড় দিতে হবে কিছু একটা অবশ্যই আর কামড়ানো হয় লাইন ঠেস দিলে হবে কি যে বাইরে থেকে দিলে গেঞ্জিটা ফুটা হয়ে যাবে টি শার্ট বা কিছু হবে কিছু একটা হবে দাগ কিন্তু এটা পুরো উঁচা এবং সবচেয়ে উইয়ার্ড জিনিস সেটা হচ্ছে এই দাগ ধরেন 15 মিনিট তারপরে চলে গেছে পুরো প্রাণী ওখানে আর কোনো দাগ নেই ওনার মানে এই দাগটাও যে নাই কিছুক্ষণ পরে ওটা মানে আমি তখন ওরা তো একটু কনসার্ন ব্যাপারটা কি হইতেছে আমি কতক্ষণ পর হাত দিয়ে দেখি না ফোলা জিনিসটা নাই আমি বললাম যে আমার ওরকম কিছু লাগতেছে না আবার গেঞ্জি উঠার পর দেখি মানে কোন রকম প্রুফই নেই যে একটু আগে আমার আমি যে কারণে আপনাদের একটু আগে জিজ্ঞেস করছিলাম যে দাগটা কি 15 মিনিট পরে ছিল কিনা আমরা ওদের 15-20 মিনিট পরে চেক করে দিচ্ছি যে আমার পিঠ পুরা নর্মাল কোনো কিছু নাই বাট থ্যাংক গড যে আমি ভিডিওটা করছিলাম সো আমি ভূত এখন শেষ হলাম পরে তোমার দেখা এটা আমরা চাই এবং আমার ফোনই আছে ওকে আমার কথা হচ্ছে যে হয়তোবা এই পুরা ঘটনারই একটা লজিক্যাল একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে সম্ভব হয়তোবা দাঁড় করানো সম্ভব না যার যেটা বিশ্বাস করে করবে যেটা করবে না বাট আমাদের যেই এক্সপিরিয়েন্সটা ওখানে হয়েছে আমাদের সবার মানে আমি তপু আলিফ আমরা এখানে আমরা যারা ছিলাম আমরা ভূত স্টিমের না আমি ভূত স্টিমের ওরা ভূত স্টিমেরও না ওরা বাইরের হ্যাঁ সো এইটার কথাই আমি ওই সময় বলতেছিলাম যে আজকে তোমাদের যে এক্সপেরিয়েন্স এটা ওয়ান্স ইন এগুলো সবার সবসময় হয় না তোমরা খুব লাকি যে এই জিনিসগুলো এনজয় করতে পারতেছি এবং এই ঘটনার পরে আমরা আবার রুমে চলে যাই রুমে যাওয়ার পরে আমাদের অনেক জোরে ফ্যান ঘুরতেছে তো তা আমি বলছি যে ফ্যান এত জোরে ঘুরতেছে আওয়াজ পাওয়া যাবে না ফ্যানটা বন্ধ করে দিই তাহলে একবার টুকটাক আওয়াজ পেয়েছিলাম তো ইটস নট বিগ ডিল ফ্যানটা অফ করলাম ফ্যানটা অফ করার পরে হঠাৎ করে মনে হলো কি উপরে টিনের চালে কেউ একটা কিছু দিয়ে টকে দিল টাক একটা আওয়াজ এবং এটা তো গাছেও পেয়েছিলেন একবার এবং আওয়াজটা পুরা টেম্পো আমরা যে মিউজিক শুনি না একটার সাথে আরেকটা যে গ্যাপ থাকে গ্যাপ ইজ সেম একটা আওয়াজ হইলো 2 সেকেন্ড পর আরেকটা আওয়াজ হলো একটু সামনের দিকে 2 সেকেন্ড পর আরেকটা আওয়াজ হলো এখন এটা হতে পারে কোন একটা ডিভাইস কোন একটা ইকুইপমেন্ট কোনো কিছু একটা আওয়াজ আসতেছে বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়াজটা শুরু হয়েছে হচ্ছে রুমের কর্নার থেকে উপর সিলিং থেকে মানে আমি একটু এক্সপ্লেন করি আমাদের বাসাটা হচ্ছে টিন শেড আর নিচে ফল সিলিং রুমের মধ্যে ফল সিলিং দেখা থেকে টি শার্টটা দেখা যায় সো ধরলাম যে কোনাকুনি কোনো একটা জায়গায় টিনের মধ্যে একটা আওয়াজ টাক একটা আওয়াজ তার সে কয়েক সেকেন্ড পরে পুরো তালে মানে এই জিনিসটা আমরা ওখানে আমরা 4 জন মিউজিশিয়ান একদম তারপরে একটু পরে আবার টাক
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়াজটা কর্নার থেকে আস্তে আস্তে মাঝখানে আসছে, আগাচ্ছে। হাঁটাও না, করছে জিনিসটা। এটা কিছু ছোট্ট একটা মানে মার্বেল পড়লে যেরকম একটা সাউন্ড হয়, হাঁটা না, এটা মার্বেল পড়লে সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে গাছ থেকে বা আশেপাশে কোনো জায়গা থেকে কিছু পড়ে তাহলে পড়বে না জিনিসটা। এক্স্যাক্টলি, ওইখান থেকে গাছ থেকে পড়ার কিছু নাই, আমরা ঠিক করছি। মানে বাট এই জিনিসটা খুব মজা লাগছে। এবং ওই আওয়াজ যখন 5 নাম্বার আওয়াজটা যখন হলো, 5th সাউন্ডটার সময় আলিফ উঠে গিয়ে ফ্যানটা শেষ করলো, ফ্যানটা আমি ছাড়বোই, তো আমার ভয় লাগছে। তখন আমি বললাম তুমি এত ভয় করতেছিল যে রুমের মধ্যে আওয়াজটা হচ্ছিল। আমি রুমের উপরে হইতেছিল, আমরা সবাই উপরে বসে, আর আলিফের মনে হচ্ছিল রুমের মধ্যে। আলিফের একটু লাগছে যে কেন তুই ফ্যান চালাস, আমরা সেটাইছিলাম। আলিফ আবার এতই ভয় পাইছে এবং সে ফিল করছে রুমে তার এক্সপ্লেনেশনটা হচ্ছে আওয়াজটা তার দিকে আসতেছিল কিন্তু এটা খাটের নিচ থেকে। আর আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে যেটা টিন শেডের উপর থেকে। মানে আমরা একটু কনফিউজ, এই কারণে আলিফ এত ভয় পেয়েছে। তখন বলে যে শোনো আমি এরকম শুনতেছিলাম। সো যেটি হোক, এইগুলোর তো টুকটাক আওয়াজ, এগুলো মানে হয়তোবা অন্য কোনো সময় এরকম একটা আওয়াজ পেলে আমরা হেসে উড়িয়ে দিতাম, বাট একদম কিছুক্ষণ আগে এরকম একটা রাতে এরকম একটা ঘটনা ঘটছে যেটার জন্য মানে আমরা তখন কোনো কিছু নর্মালি নিতে পারিনি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাট দেন এগেন এই টাইপের জিনিসপত্র বলে মজাই লাগে। সো আমি এটা জানতে চাচ্ছি যে তো ভাই ওই সময় কি মজা লাগছিল আসলে নাকি ওই সময় মনে হচ্ছিল এটা শেষ হওয়া উচিত? এটা আমার একটা, আচ্ছা আমি এখানে একটা আবার আমি ইন্টারাপ্ট করতেছি, আমার এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে টপু ওইখানে যেভাবে অ্যাক্ট করছে, এটা খুবই বললাম না যে এটা নর্মাল না টপুর জন্য। তবু হাসে এসে একটা মুখ, আমি এসে ধরে দেখি এই টাইপের করতেছে। মানে আমি তাকে তখন চেষ্টা করতেছি তুমি ওই সাইডে থাকো, বাট ওই রুম থেকে বের হয়ে যাওয়ার পর যখন এই রুমে গেছে তখন কিন্তু টপু বলতেছে যে সময় আমার অনেক ভয় লাগছে। মানে তখন তপু পুরা অ্যাজ ইফ এতক্ষণ তপুর মানে তপুর মধ্যে ছিলেন না, এরকম মানে ভয়ের সুইচটা অফ করা ছিল, আসার পর এখন সুইচটা আবার অন করছে, বা চার্জ চলে গেছিল আবার চার্জ হয়েছে। মানে রুমে আসার পর তপু বলছে কি আমি এখন বাথরুমে যেতে পারছি না, আমার ভয় লাগছে শুনবে। মানে সে তখন অনেক বুঝতেছি তোর ভয় লাগার কথা, বাট এর আগে কিন্তু তুমি আমার কোনো কিছুই লাগতেছিল না, কোনো ভয় লাগছিল। আচ্ছা ওই যখন একদম সামনাসামনি দেখছেন সুমন ভাইকে, ওই সময় ভয় লাগছে? ভয় না, আমি কিউরিয়াসিটি ফিল করছিলাম যে আমি গিয়ে দেখি ধরে যে কিছু আছে নাকি ওখানে। বাট ওই রূপটা থেকে যখন আরেক রুমে গেলাম আমি একেবারে ভয় শেষ। আমি এক খাটের মাঝখানে মানে কর্নারে বসতে ভয় পাচ্ছি, আমি খাটের মাঝখানে বসে আছি, এই শব্দ এক্সপিরিয়েন্স করছি এবং আমি ওয়াশরুমে যেতে আমার ভয় লাগছিল, যেটা রুমের সাথে অ্যাটাচ। সো এই হচ্ছে কাহিনী। এবং আমি জানি না আমার জীবনে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি, তবে ওই আগের যে ঘটনা ওইটা আমরা পরে এখন বলার দরকার নেই। এই হচ্ছে মানে এটা আমার কোনো এক্সপ্লেনেশন না, আমি সবগুলার লজিক্যাল চিন্তা করার চেষ্টা করেছি। বালিশ খাটের নিচে, বোতল উপরে, সবকিছু আমি মানছি যে এটা হইতে পারে। আমাদের কেউ ওখানে আমাদের মতিন ভাই ছিল, মতি ভাই, মানে আমার এক্সপ্রেশন হচ্ছে ঠিক আছে হয়তো বা তবু ফাইজলামি করে এটা করছে, বালিশ বটল রাখছে অথবা ইস্তেক করছে, আর ইস্তেক মনে করছে হয়তো আমি করছি বা তবু। আমরা এগুলো সবকিছুরই এক্সপ্রেশন দিতেছি এবং দিলাম, বাট এন্ড অফ দ্য ডে আমার দাগের এক্সপ্রেশন আমার কাছে নাই। সামনে হয়েছে এবং সোমবার যে ফেস ওইটা আমাদের কাছে, আপনি তো এটা জানেন না, ওটা আমি দেখিনি। যে ওনার যে ফেস, আমি তো 4 বছর ওনার সব ধরনের ফেস আমি দেখছি, রাগ, দুঃখ, কান্না, হাসি সবই দেখছি, বাট এইরকম এক্সপ্রেশন আমি জীবনে দেখিনি। মানে তার সবগুলো রক বের হয়েছে এবং একটা মানুষের নিচ থেকে এটা করা ইম্পসিবল একটা ব্যাপার। ফেসের প্রত্যেকটা রক দেখা যাচ্ছে তার। এটা খুব অদ্ভুত ব্যাপার, এমনি গলা টলার সময় দেখা যেতে পারে, কিন্তু কপালের রক বের হয়ে গেছে, প্লাস হচ্ছে পিঠের দাগ। ডিজাইন করা যেটা শিখলাম, তো এটার কোনো আমি লজিক পাই। অন্যগুলো আমি যাই হোক আমি চিন্তা করতেছি যে ওইটা হইতে পারে, যে কেউ করতে পারে, এটা কোনো কিছু না, কিন্তু ওই জিনিসের কোনো লজিক আছে না। কিছুদিন আগে আমার কতগুলো পরিচিত মানুষ গিয়েছিলেন এবং তার যে কতগুলো ঘটনা আমি বলছিলাম যে একেবারে যদি কোনো ঘটনা আপনি জানেন তাহলে সেই ঘটনাটা আমাকে একটু জানাবেন প্লিজ। তো তারা শুনে এসে আমাকে যে ঘটনাটা বললো যে ওইখানে কিছু কিছু মানুষ আছে যারা জিন এক্সপেরিয়েন্স করছে। তো এরকম 3 জন বন্ধু, সেই 3 জন বন্ধু বলছে যে হ্যাঁ আমরা দেখতে চাই যে জিন দেখতে কেমন লাগে বা কি অবস্থা, এরকম কীর্তি। তারা সবাই খুবই উদ্যোগী হয়ে সবাই মিলে একসাথে 3 বন্ধু রওনা দিল যে ওই জায়গায় জিন দেখা যায়, তো তারা দেখে আসবে। তো রীতিমতন যে জায়গায় জিন থাকার কথা একটা বাড়ি, সেই বাড়ি একটা রুমে নাকি জিন আছে। তো তারা সবাই মিলে 3 জন মিলে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে তারপরে লাইন ধরে দেখছি অনেক মানুষ এসছে এবং অনেক মানুষই এই জিনের কাছ থেকে অনেক কিছু নেয় বা জিনের কথা শুনে বা এরকম দেখে আর কি। তো সবাই লাইন ধরে এরকম দাঁড়িয়ে আছে।
তারাও তিনজন মিলে লাইন ধরে আছে। তো অনেক দূর পর্যন্ত হেরেছে, এরা বেশ ক্লান্ত। তো তারা ক্লান্ত হয়ে বসেই পড়েছে লাইনের মাঝখানে। হঠাৎ করে শোনা গেল যে ঘরের ভেতর থেকে নাকি জিন এরকম বলেছে যারা, এটা কিন্তু একদমই শোনা একটা ঘটনা। তো যাই হোক, বলছে যে 3টা লোক এসছে, সেই 3টা লোক নাকি আমাদের দেখতে যায়, সে 3জনকে আগে ডাকো, 3জন একসাথে এসছে। তো ওরা যে 3জন একসাথে এসছে এটা ওইখানকার কারো জানার কথা ছিল না। তারপরেও একজন এসে বললো যে আপনাদের 3জনকে ডাকছে, বাকি সবাইকে পরে, আগে আপনারা 3জন যাবেন। তো সেই 3জন ঘরের মধ্যে ঢুকলো এবং ঘরের মধ্যে ঢোকার পরে দেখলো পুরো ঘরটাই অন্ধকার, ঘরের মধ্যে কিচ্ছু নেই, একদম পুরো অন্ধকার এবং কাউকে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে ঘুটঘুটে অন্ধকার, দেখা যাবে কি। কিন্তু আওয়াজ শোনা গেল যে একটা মেয়েলি টাইপের একটা গলা, সেই গলা থেকে একটা আওয়াজ আসলো এরকম যে তোরা 3জন ফাজলামি করতে আসছিস, সেখানে বিশ্বাস করিস না, এরকম ধরনের একটা আওয়াজ আসলো। এবং তারপরে বললো যে তোর সঙ্গে টর্চ লাইট নিয়ে এসছিলি, টর্চ লাইট কোথায়? তো 3জন মিলে একসাথে হাত দিয়ে দেখলো যে না, তার 3জন সত্যি টর্চ লাইট নিয়ে আসছিল, কিন্তু টর্চ লাইট তো তাদের 3জনের হাতেই, যেহেতু গ্রামের মতো জায়গায় টর্চ লাইট 3জনের হাতে, কোনো টর্চ লাইট ছিল না। তারপরে বলো যে তোদের টর্চ লাইট তো এইখানে। এবং কি অদ্ভুত ব্যাপার, তারা 3জনই দাবি করেছে তারা টর্চ লাইট নিয়ে ঢুকেছিল, কিন্তু টর্চ লাইট গুলো তাদের হাতে ছিল না, পাওয়া গেল ওই ঘরের মধ্যে। কখন তাদের হাত থেকে নেওয়া হচ্ছে, কিভাবে ঘরে গেল, তারা কিচ্ছু জানে না। এবং ওই যে টর্চ লাইট দেওয়ার সময় যখন দেখলো যে কেউ একজন টর্চ লাইট দিচ্ছে অন্ধকারের মধ্যেই একটা হাত, এবং হাতে বেশ, তিনি বললেন, তারা বলে যে হাতটা অনেক কেমন যেন লোমশ টাইপের একটা হাত, সেই হাতটা নিয়ে তারপরে সেই হাতে তাদেরকে টর্চ লাইট গুলো ফিরিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একদমই আমার জানা, তাদের কাছ থেকে তাদের মুখে শোনা ঘটনা। আমি জানি না যে এটা সত্যি মিথ্যা, কিচ্ছু বলতে পারবো না।